আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দ্রুত অবহিত করার আহ্বান ইসির। রাজনৈতিক চাপে ব্যালট পরিবর্তন না করার ঘোষণা। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। মিরসরাইয়ে সামরিক শিল্পাঞ্চলের জায়গা নির্ধারণ। ধর্মকে ব্যবহার করে একটি দল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে অভিযোগ বিএনপি। ভোটে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। এবং চানখারপুল হত্যাযোগ্য মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, 5 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। রাজনৈতিক দলের চাপে ইসি ব্যালট পরিবর্তনের সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। নির্বাচন কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বড় 2 রাজনৈতিক দল ইতিবাচক ভোটের সংস্কৃতির নজির রেখেছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে সময় ক্ষেপণ না করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করতে সোমবার সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন ইসি সচিব। এমআর আসাদের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক, কূটনীতিক ও পোস্টাল ব্যালটের বিষয়ে কমিশনের সাংবাদিকদের ব্রিফ করেন ইসি সচিব আক্তার আহমেদ। জানান, বিদেশে প্রবাসীদের আচরণবিধি ভঙ্গের দায় ব্যক্তিকে নিতে হবে, সময় লাগতে পারে পোস্টাল ভোট গণনায়। প্রতি 3000 ভোটারের জন্য আমরা একটা কেন্দ্র করেছি। 4 লাখ যদি ভোটার হয়ে থাকে তাহলে 3000 গড়ে 3035 জন্য এতগুলো কেন্দ্র, ধরেন 120টা কেন্দ্র, তাহলে 120টা কেন্দ্রের যে পৃথকভাবে যে রেজাল্টটা হবে আর 16,000-এর জন্য পৃথকভাবে রেজাল্টটা করতে তো সময়ের বেশি লাগবে। আমি যদি বিদেশে থেকে আচরণবিধি লঙ্ঘন করি, আমি একজনের পক্ষে প্রচারণা করলাম, সেটা তো প্রচারণাটা একটা জিনিস আর আচরণবিধি ভঙ্গ করা একটা জিনিস। যে আচরণবিধির ভঙ্গটা হচ্ছে ব্যক্তির পর্যায়ে। পরে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। ব্যালট পরিবর্তনে রাজনৈতিক দলের পরামর্শ কোনো চাপ নয় উল্লেখ করে বলেন, সুষ্ঠু নির্বাচনে জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে বলে বিশ্বাস করে ইসি। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্ব-উদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। রাজনৈতিক দলগুলো ইসির আহ্বানে ইতিবাচক সাড়া দিচ্ছে বলেও জানান ইসি মাসুদ। 2 দলের আমাদের নির্বাচন পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে তারা পূর্ণভাবে আমাদেরকে, সব দলই পূর্ণভাবে সহযোগিতা করতেছেন তাদের এবং আমরা একটা ভালো নির্বাচন করতে পারবো বলে আমরা খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। নিবন্ধিত সব রাজনৈতিক দল সমান প্রচারণার সুযোগ পাচ্ছে বলেও জানান আব্দুর রহমানেল মাসুদ। প্রত্যেকের জন্য সমান সুযোগ আমরা সৃষ্টি করেছি এবং তাদের উপর কোনো বাধা, যেহেতু আইনি বাধা নেই, তারা নির্বিঘ্নে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে সামরিক শিল্পাঞ্চলের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদা 2টি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সুরাইয়া মুনের রিপোর্ট। নির্বাচন ও গণভোট নিয়ে সেনা সদর অডিটোরিয়ামে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এতে দেশের সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষা ও সশস্ত্র বাহিনীর সম্ভাব্য দায়িত্ব ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এছাড়া তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। পরে বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, সভায় চট্টগ্রামের 850 বিঘা জায়গা নির্ধারণ করার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া 30 সালের মধ্যে সরকার মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর চালু করার চেষ্টা করছে বলেও জানান তিনি। মিরসরাইতে আমরা প্রায় 850 একর জমিকে আজকে থেকে ইয়ারমার্ক করছি। নীতিগত সিদ্ধান্ত হয়েছে যে আমরা মাস্টার প্ল্যানে এটাকে ইনক্লুড করব, যেটা আসলে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে এখন থেকে ইয়ারমার্ক হবে। প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এফডিআই আনতে পারে, তাদেরকে 1.2% হারে কমিশন দেওয়া হবে বলেও জানান তিনি। ওনারা যদি বাংলাদেশে বিনিয়োগটা নিয়ে আসতে পারেন, তাহলে ওই
ইকুইটির একটা পার্সেন্টেজ আমরা আবার সরকার থেকে ওনাদেরকে দিব। ঠিক যেভাবে রেমিটেন্স আসলে আমরা ক্যাশব্যাক দিই, ঠিক সেম স্ট্রাকচারে ইনভেস্টমেন্ট নিয়ে আসলে ওনারা একটা ক্যাশব্যাক পাবেন। খুব সিম্পলি পুট হচ্ছে এই হচ্ছে স্ট্রাকচার। 2025 থেকে 2030 সালের মধ্যে আমরা কি কি করব সেটার একটা প্রাইমারি কনফার্মেশন নেওয়া হয়েছে। তো এই আগামী 5 বছরে আমাদের একটা বড় ফোকাস থাকবে ডিপ সি পোর্টটাকে ভালোভাবে চালু করা। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ দিয়েছেন। এই সংবেদনশীল সময়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসবমুখর নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উনি বলেছেন। এই নির্বাচন অতীতের সব নির্বাচন থেকে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। এই নির্বাচনের গুরুত্ব অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন সহ অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিরা হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করলেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সোমবার সকালে গুলশানের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আর দেশ এবং জনগণের আমানত রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। সকালে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে নানা বিষয়ে কথা বলেন ডক্টর মাহদি আমিন। বিএনপি আসন্ন নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক 10 জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর ক্ষমতায়নে আমাদের দলীয় প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। বিগত ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম, খুন, নিপীড়ন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি, সেটি বিএনপি। এ সময় ধর্মের অপব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচারণায় সুস্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে বলে জানান মাহদি আমিন। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে। আশঙ্কা করছি যে ইতিমধ্যে সংগৃহীত এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া বা জাল ভোট প্রদান, প্রতারণামূলক ভোট, মৃত ব্যক্তিদের নামে ভোট প্রদান এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোটারদের আর্থিক প্রলোভন দেখিয়ে প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদি আমিন প্রত্যাশা জানান, নির্বাচন সহ অন্যান্য বিষয়ে বিদেশি রাষ্ট্রগুলো হস্তক্ষেপ করবে না। আমরা বিশ্বাস রাখতে চাই গণতান্ত্রিক বিশ্ব সেই সম্মানবোধটাকে ধরে রেখেই বাংলাদেশের অর্থনৈতিক এবং অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে, যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, গণতান্ত্রিক অভিযাত্রা রয়েছে, সেটাকে সম্পূর্ণ স্বাধীন এবং সার্বভৌমত্ব বজায় রেখে কাজ করতে সেভাবে অনুপ্রাণিত করবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সারা দেশে সফরের মাধ্যমে দলটির অবস্থান সুদৃঢ় হবে বলে জানান মিডিয়া সেলের আহ্বায়ক। আগামী দিনগুলোতে তিনি যে জায়গাগুলোতে বা যে জেলাগুলোতে সফর তার বাকি আছে সেগুলো সম্পন্ন করলে পুরো দেশ তখন একটি পরিপূর্ণ নির্বাচনী জোয়ারে পরিণত হবে, যেটি আগামী দিনে বিএনপির নির্বাচিত হওয়া এবং আর রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ সৃষ্টি করে দেবে। এদিকে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসনের বেগুনবাড়ি পাইকপাড়ায় এক সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। আমরা এখানে জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই সেটা আমরা কাজ করার চেষ্টা করি। আমার মহাবন্ধুকে অনুরোধ করবো, আপনারা নির্বাচন ভোট দিতে যাবেন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিতে সবাইকে আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আপনাদের কাজ করার সুযোগ পেতে পারি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচনী মাঠে ফ্যাসিবাদ, চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার চুয়াডাঙ্গায় 11 দলীয় জোটের সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, হ্যাঁ ভোট জিতে গেলে বাংলাদেশকে জিতে যাবে। দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। জামায়াত আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। ভোটের বুথে ঢুকে প্রথম ভোটটি শক্ত করে মারতে হবে হার উপরে, ইনশাআল্লাহ। হ্যাঁ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে। হ্যাঁ জিতে গেলে ফ্যাসিবাদ আর ফিরে আসবে না। হ্যাঁ জিতে গেলে দুর্নীতি এবং চাঁদাবাজের কবর রচনা হবে। আর হ্যাঁ হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। আমরা সেদিন আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন হ্যাঁ জিতে যাওয়ার ব্যবস্থা করেন বিপুল ব্যবধানে।
এর আগে সোমবার দুপুরে মেহেরপুর নির্বাচনী জনসভায় জামায়াতকে বিজয়ী করলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে বলে জানান শফিকুর রহমান। এদিকে সকালে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে। প্রতিনিধিদের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। নির্বাচনী প্রচারণায় আজ কুষ্টিয়া ও মেহেরপুর সফর করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াতকে বিজয়ী করতে আহ্বান জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, জামায়াত মানুষের জন্য রাজনীতি করে। আমরা 5 বছর পর্যন্ত শিশুদের জন্য বিনা খরচে মানসম্মত শিক্ষা ইনশাআল্লাহ নিশ্চিত করব। যারা জীবনে দিয়েই চলেছেন জাতিকে, 60-65 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে তাদেরও চিকিৎসার পূর্ণ দায়িত্ব নেবে রাষ্ট্র ইনশাআল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, এই নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠের জনসভায় জামায়াত আমির বলেন, তারা ক্ষমতায় গেলে দেশের উন্নয়নের বিপ্লব ঘটাবে, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা সহ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করবে, পদক্ষেপ নেবে নারী সমাজের বিশেষ উন্নয়নে। আমরা মাদেরকে ইনশাআল্লাহ ঘরে, যাতায়াতে, কর্মস্থলে 3 জায়গায় আমরা পরম সম্মানের সাথে 2টি জিনিস আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। নাম্বার 1 তাদের মর্যাদা, নাম্বার 2 তাদের নিরাপত্তা। বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাআল্লাহ। বিশেষ করে যুবক যুবতীদের হাতে সিন্ডিকেট ভেঙ্গে একদম চুরমার করে দেওয়া। চাঁদাবাজিতে যারা লিপ্ত তাদেরকে আমাদের বুকে টেনে নিয়ে অন্য ভালো কাজে লাগিয়ে দেওয়া। এ সময় ফ্যাসিবাদের শেকড় উৎপাটন করতে গণভোটে হায়ের পক্ষে থাকতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। দেশের খেদমতটাও সেইভাবে ইনসাফের উপর দাঁড়িয়ে করতে পারে। আফরিন পপি, মোহনা সংবাদ। এরপরে 1 নম্বর। এবার নির্বাচনের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। জাতীয় নির্বাচনের ডামাডোল নিয়ে আমাদের বিশেষ আয়োজন ভোটের মোহনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মানুষের মাঝে রয়েছে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, রয়েছে কিছু শঙ্কাও। আমরা আছি এখানে রাজধানীর যে দুয়ারিপাড়া রয়েছে সেখানে, এটি ঢাকার 16 নম্বর আসন। এখানে আমরা এসছি মানুষের সাথে কিছু কথা বলবো, আমরা শুনবো তাদের প্রতিক্রিয়া। এই এলাকায় কি কি সমস্যা রয়েছে আমরা সেটিও শুনবো, তারা কি চান, সমাধান কি চান, প্রার্থীদের কাছে কি সমাধান চান সেটিও শুনবো। আসুন আমরা কথা বলি তাদের সাথে। এখানে এই দুয়ারিপাড়ায় কি কি সমস্যা রয়েছে? এখানে আপনার ওই গ্যাস নাই গা, মানুষের লার্কি দিয়া পাকায়, অনেকদিন ধরেই গ্যাস নেই গা। গ্যাস নাই, 3000 টাকা চাই, 2500 টাকা আইছে, 2500 টাকা দিয়ে কইতেছে যে 2200 টাকা, এরপর গন্ডগোল পায় না, আটকাই রাখে। গ্যাসের কারণে ভোগান্তি বেশি, আর দোকানে গেলে আমরা কোনো গ্যাস পাই না। বাসা ভাড়ার তো দাম বছরে বছরে বাড়ে, জানুয়ারি আসলেই বাড়ে। এরা তো ভোট নেওয়ার পর তো এরা তো সরে চলে যায়, হ্যাঁ সরে চলে যায়, আমাদের কাছে আসে নেই। যে আশা দেয় হে তো কোনো সময় আসে না, বুঝলেন না? আমরা গেলেও তো তাদের তো লাগাল পাই না, হে তো দূরে দূরে থাকে। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দুয়ারিপাড়া এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা। আমরা এখন শুনতে চাই তারা আসলে এই নির্বাচনে কি প্রত্যাশা করেন। এখন যেরকম প্রার্থীরা আমাদের কাছে কাছে আসে, আমাদের সুখ দুঃখ বোঝে দেখে, সেজন্য আমাদের ভোটে নির্বাচিত হওয়ার পরেও সেজন্য এরকমই আমাদের পাশে এসে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে, আমাদের কাঁধে হাত দিয়ে, সেজন্য আমাদের সেই দুঃখ কষ্টগুলো বুঝতে পারে। সেটা তো তারা দেশ ভালোভাবে চালায়, ভালোভাবে যাতে গরিব ভালো থাকে, ভালো উন্নয়ন করে, দেশপ্রেম থাকে, আমরা এই চাই। নতুন যে সরকার তাদের এই দাবি। দীর্ঘ আমরা 16 বছর ভোট দিতে পারিনি, 16-17 বছর ভোট দিতে পারিনি। এবারে আশা করি যে আমরা ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এমপি সাহেব হয় যিনি হন, উনি এগুলোর প্রতি খেয়াল রাখবেন। এলাকার ভিতরে যেহেতু সাদাবাজি করতে না পারে, কেউ ঘুষ না খায়, কেউ দুর্নীতি করতে না পারে, এই বিভিন্ন সমস্যার দিকে উনি আশা করি উনি খেয়াল রাখবেন আর কি। আমাদের চাওয়া নতুন সরকার যাতে আমরা গ্যাসটা চাই যাতে থাকতে পারি, আর গ্যাস যদি নাই দেয় সরকার আমাকে গরিব মানুষ, তাহলে আমাদের সিলিন্ডার গ্যাসটা যেন আমরা তাড়াতাড়ি কম টাকায় আমরা ব্যবহার করতে পারি। আমাদের হইলো দ্রব্যমূল্যের দাম কম, আর মাদক মুক্ত করতে হইব। সরকারের কাছে আমরা যেভাবে শান্তি
ভালো চাই, দেশে ভালো চলে, মানুষজন ভালো খাইতে পায়, চলতে পারে, এটাই ভালো চাই আমরা। এবার সুষ্ঠু নির্বাচন পাইছি, আমরা সুষ্ঠুভাবে এলাকাবাসীকে সবাইকে নিয়ে আমরা ভোট দিতে যাবো ইনশাল্লাহ। সরকার হ্যাঁ প্রত্যাশা একটা আমাদের সুষ্ঠু ভোট হোক, আমরা জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি। তরুণ যারা আছে, যারা ভোট দেয় না কখনো, তারা যেন উল্লাস করে ভোট দিতে পারে। দর্শক, এতক্ষণ আমরা ছিলাম রাজধানীর দুয়ারিপাড়ায়, শুনছিলাম এখানকার মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা, শুনছিলাম তাদের কি সমস্যা রয়েছেন সেগুলো, তারা নতুন সরকারের কাছে কি প্রত্যাশা করেন সেটিও আমরা শুনছিলাম। আমরা আসব আপনার এলাকায়, শুনবো আপনার কথাও। 24-এর গণ অভ্যুত্থানকালে চানখারপুলে 6 হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 5 আসামিকে ভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এই রায় ঘোষণা করেন। কয়েকজনের সাজা কম হওয়ায় আপিলের সিদ্ধান্ত প্রসিকিউশনের। মুদাসসির আলীর প্রতিবেদন। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে রাজধানীর চানখারপুলে পুলিশের গুলিতে আনাস, জুনায়েদ, ইয়াকুব, রাকিব, ইসমামুল ও মানিক নিহতের মামলায় অবশেষে রায় ঘোষণা করা হলো। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম, মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। মৃত্যুদণ্ড দেয়া আসামিদের সবাই পলাতক। এছাড়া রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে 6 বছর, শাহবাগ থানার পরিদর্শক আরশাদ হোসেনকে 4 এবং কনস্টেবল সুজন মিয়া, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে 3 বছর করে কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এদের মধ্যে ইমরুল পলাতক, বাকিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। মৃত্যুদণ্ড পাওয়া 3 জনই চানখারপুল হত্যাযজ্ঞের নির্দেশদাতা। আদালতেই তা প্রমাণিত। তবে আজ্ঞাবহ 5 আসামির সাজা কম হওয়ায় অসন্তোষ জানিয়েছে প্রসিকিউশন। এর বিরুদ্ধে আপিল করবে তারা। এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। এ রায়ে সন্তুষ্ট নয় শহীদ পরিবারের সদস্যরাও। শর্ট প্রমাণ সাবমিট করার পরেও যদি তার 3 বছরের রায় হয়, ভবিষ্যতে এভাবে মানুষ কি হবে, আরো হবে যে কি হবে, মারবো 3 বছর সাজা হবে, তারপর শেষ। যে জায়গায় প্রকাশে সারা বাংলাদেশের মানুষ দেখা সত্ত্বেও একজন খুনিকে সাধারণ 3 বছর সাজা, আপনারাই বলেন যে এটা কি কোনো সাজা হলো? আমরা তীব্র নিন্দা জানাই। একটা মাত্র ছেলে আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। এদিকে গ্রেপ্তার থাকা আসামিদের আইনজীবীরা এ রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এখানে যে বিষয়টা, সেখানে হচ্ছে এরা তাদের আইনের কাঠামোর মধ্যে থেকে তারা তাদের ঊর্ধ্বতন সুপিরিয়র কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ঘটনাস্থলে তারা আইন শৃঙ্খলা রক্ষার জন্য তারা সিআরপিসি বা পেনাল কোড অনুযায়ী দায়িত্ব পালন করেছে। তাই এখানে আসামিদের যে সাজাগুলো প্রদান করেছে, এখানে আমরা সংক্ষুব্ধ। আসলে যে উপস্থাপিত যে সাক্ষী, তারা কেউই প্রত্যক্ষদর্শী, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন না এবং তারা কোনো কিছু দেখেন নাই। তো এই মামলাটা শুধু আমি বলবো যে এটা কেস অফ নো এভিডেন্স। রায়ে গণমাধ্যমের ফুটেজ ও সাক্ষ্যদাতাদের বয়ান বিশ্লেষণ করা হয়েছে বলে জানান ট্রাইব্যুনাল। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। 12 তারিখের ভোট দেশের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ঢাকা 8 আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, ভোটাধিকার রক্ষায় জনগণকেই এগিয়ে আসতে হবে। সোমবার বিকেলে শাহবাগ থানার 37 নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও বিআইডব্লিউটিসি শ্রমিক দলের আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আপনারা একটা ভোট দেবেন, ভাই বোন মিলে, স্ত্রী পুত্র কন্যা সন্তান যা আছে, ছেলে মেয়ে যারা ভোটার হয়েছেন, বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন, তাদের প্রথম ভোটটা দয়া করে তোমরা যদি আমাকে দাও, আমি কৃতজ্ঞ থাকবো, খুশি হব এবং তোমাদের সঙ্গে মিলেমিশে আমি কাজ করার চেষ্টা করব। আমাদের সুযোগ এসেছে, আমরা এই ভোটের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে আমাদের ঋণ, কিছুটা হলেও যেন আমরা শোধ দিতে পারি। বিএনপি ক্ষমতায় গেলে ক্রীড়াঙ্গনের অপসংস্কৃতি বন্ধের পাশাপাশি 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমে বাধ্যতামূলক করা হবে বলে জানালেন ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
রাজধানীর পল্লবীতে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাঠে খেলতে আসা কিশোর তরুণদের সর্বমিত্র চাকমা কর্তৃক নাজেহালের ঘটনার নিন্দাও জানান তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। রাজধানীর পল্লবীর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পঞ্চম দিনের মতো নির্বাচনী গণসংযোগ করেন ঢাকা ১৬ আসনের ধানেশীষের প্রার্থী আমিনুল হক। এতে দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষের ঢল নামে। অনেক বয়োবৃদ্ধ ভোটার সাবেক ফুটবলার আমিনুল হককে জড়িয়ে ধরে দোয়া করেন। এই সময় ঢাকা ১৬ আসনে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো সমাধানের নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টির পর থেকে আজ অবধি আমরা সত্যিকার অর্থে সাধারণ মানুষের পাশে ছিলাম বা সাধারণ মানুষের পাশে রয়েছি। আমরা সেই জায়গা থেকে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন আনতে চাই। আচরণ বিধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমিনুল হক অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী জামাতের প্রার্থী বিভিন্ন জায়গায় রঙিন পোস্টার লাগিয়ে আচরণ বিধি লঙ্ঘন করছেন। জামাত নির্বাচন আচরণ বিধি অমান্য করে তারা কালার পোস্টার করেছে, তিনি বড় বড় করে রঙিন পোস্টার লাগিয়েছেন, যেটি আমার কাছে মনে হয় যে রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচনের কমিশনের আরো নজর দেওয়া উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে খেলতে আসা শিশুদের কান ধরে উঠবোস করানোর ঘটনায় ডাকসুর শিবির নেতা সর্বমিত্রের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ঢাকা ১৬ আসনের ধানেশীষের প্রার্থী আমিনুল হক। ডাকসুর মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় যেই আমাদের যে ছাত্র শিবিরে যে ছেলেটি সে যেই খেলোয়াড়দেরকে বা বাচ্চাদেরকে যেভাবে কান ধরে উঠবোস করিয়েছে, এটি অত্যন্ত দুঃখজনক। আমাদের মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের সাধারণ মানুষের আরো অনেক সচেতন হতে হবে, কারণ একটি সুস্থ জাতি গড়ে তোলার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কায়ুম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম শামসুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাটারা থানা বিএনপির সাবেক সহ সভাপতি কাশেম সহ ৪০ নং ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে নির্বাচনে বিজয়ী হলে পল্লবী ও রূপনগরে বসবাসরত মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্স গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা ১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। সোমবার পল্লবীতে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের এক মিলন মেলায় অংশ নিয়ে একথা বলেন তিনি। এদেশের সাধারণ মানুষের ভোটে যদি আমরা নির্বাচিত হতে পারি, সরকার গঠন করতে পারি, আমি আমার এই এলাকায় সবার আগে আমার এই বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার জন্য তাদের একটি মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি করে দিব ইনশাআল্লাহ। আমার বাংলাদেশের জনগণ, আমার ঢাকা ১৬ আসনের জনগণ অত্যন্ত সচেতন। তারা টাকার বিনিময়ে কখনোই তাদের যে আমানত সেই ভোট তারা কখনোই বিক্রি করবে না, এবং আপনাদের সহযোগিতার মাধ্যমেই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আগামীর একটি শান্তিপূর্ণ এবং একটি মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট হোন্ডা ফুটসাল লিগ সিজন ২। বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ডিলারদের মোট ৩২টি দল অংশগ্রহণ করে। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছে নওগাঁর ডিলার সর্দার হোন্ডা সেন্টারের দল সর্দার কিংস 11। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ মোহাম্মদ আশিকুর রহমান সহ আরও অনেকে। খেলার খবর ক্রিকেট। আসন্ন টি-20 বিশ্বকাপের চলমান পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী সপ্তাহে নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ বয়কটের পর বিশ্ব ক্রিকেটে শুরু হয়েছে তোলপাড়। একদিন আগে বিশ্বকাপের দল ঘোষণা করলেও বয়কটের ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মহসিন নাকভি। তবে বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের হাতে ছেড়ে দেন তিনি। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরো একবার। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দ্রুত অবহিত করার আহ্বান ইসির। রাজনৈতিক চাপে ব্যালট পরিবর্তন না করার ঘোষণা।
সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার। মিরসরাইয়ে সামরিক শিল্পাঞ্চলের জায়গা নির্ধারণ। ধর্মকে ব্যবহার করে একটি দল নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছে, অভিযোগ বিএনপির। ভোটে দুর্নীতিবাজদের লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের। এবং চানখারপুল হত্যাযোগ্য মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, 5 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।